My dear students, welcome you all to my online class arranged by Savur Government College. I would like to thank you all as you have selected Savur Government College. I would like to thank our Honorable Principal, Professor Imrul Hassan Sir, and our Honorable Vice Principal, Professor Dr. Dil Afroza Shamim Ma'am, for providing us this online platform. From the screen, you have already come to know about my identity. I'm Muhammad Shafiquzzaman, lecturer, Department of English, Savur Government College. My dear students, I hope you all will obey the rules and regulations of the institution and study regularly, and you will make a good result in HSC. You know, we all are going through a crisis, COVID pandemic 19, throughout the world. We have started to take classes through online so that you can maintain the flow of your studies and cover up the syllabus. Let's start our class. আমরা আজকে আমাদের ক্লাসে যে সকল বিষয় নিয়ে আলাপ করব তারই একটি চিত্র তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমেই আমি কলেজ সম্বন্ধে কয়েকটি তথ্য তোমাদের প্রদান করব। এরপর আমরা আলোচনা করব ইংলিশ কোয়েশ্চেন ফরম্যাট নিয়ে। এরপর আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অর্থাৎ তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজকে কিভাবে ডেভেলপ করবে, স্পেশালি ইংরেজি ল্যাঙ্গুয়েজ। এরপর আলোচনা করব ইউনিট 7 লেসন 1। এরপরে ডিসকাশন অফ দ্য টেক্সট অ্যান্ড কোয়েশ্চেন্স। এখানে একটি কথা বলে রাখা ভালো, ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে প্রত্যেক দিন সামান্য হলেও ইংরেজি পড়তে হবে এবং ইংরেজিতে কিছু লিখতে হবে। এটি তোমরা মনে রাখবে। আমরা এবার সাভার সরকারি কলেজ সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানব। সেটি হচ্ছে সাভার গভর্নমেন্ট কলেজ। এটি 1967 সালে সাভার কলেজ হিসেবে সর্বপ্রথম এর কার্যক্রম শুরু করে। 1967 সালের জুলাই মাসে এটি উচ্চ মাধ্যমিক পাঠদানের মাধ্যমে এর যাত্রা শুরু করে। এরপর 1972 সালে স্নাতক পাস এবং 1995 সালে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর শ্রেণীতে পাঠদান শুরু করার মাধ্যমে সাভার কলেজটি পূর্ণাঙ্গ কলেজ পর্যায়ে উন্নীত হয়। আর বর্তমানে এটি একটি সরকারি কলেজ। সাভার সরকারি কলেজে প্রায় 21টি বিভাগ রয়েছে। সাভার কলেজে প্রায় 12টি বিষয়ে স্নাতক সম্মান কোর্স রয়েছে এবং 10টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স রয়েছে। আজকের আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাস এবং কোয়েশ্চেন ফরম্যাটটা কেমন? ইংরেজি প্রথম পত্রে টোটাল 100 মার্কস রয়েছে। এখানে রিডিংয়ে 60 মার্কস, রাইটিংয়ে 40 মার্কস। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই স্ক্রিনটার একটা স্ন্যাপশট বা স্ক্রিনশট তোমরা নিতে পারো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো যে আমাদের সিলেবাসে কোন কোন বিষয়গুলি রয়েছে এবং এর ফরম্যাটটা কেমন। তাহলে আমি বলছি, হ্যাঁ, রিডিং অংশে 60 মার্কস রয়েছে। এর মধ্যে রয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউ, যার জন্য বরাদ্দ আছে 5 মার্কস। এরপরে রয়েছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স, এর জন্য বরাদ্দ আছে 10 মার্কস। 5টি প্রশ্নের জবাব দিতে হয় এবং প্রত্যেকটির 2 নাম্বার করে, মানে অর্থাৎ প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার রয়েছে। এখানে বলে রাখা ভালো যে এই বিষয়ে তোমাদের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। তোমরা কি করো, উপরের যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা থেকে 2-3টা লাইন তুলে দিয়ে প্রশ্নগুলির জবাব দেওয়ার চেষ্টা করো, কিন্তু এই ক্ষেত্রে এই কাজটা করা যাবে না। প্রশ্নটি ভালোভাবে বুঝে যথাযথভাবে উত্তর করতে হবে, তবেই তোমরা মার্কস পাবে। সাধারণত এই ওপেন এন্ডেড কোয়েশ্চেনে WH কোয়েশ্চেন থাকে, অর্থাৎ হু, হোয়াট, ওয়েন, ওয়াই, ওয়্যার এগুলো দিয়ে প্রশ্নগুলি থাকে। এরপরে রয়েছে ইনফরমেশন ট্রান্সফার, পাশাপাশি ফ্লো চার্ট। তবে এ যাবৎকালে যে পরীক্ষাগুলি হয়েছে সেখানে পরীক্ষাতে ফ্লো চার্ট অ্যাপ্লাই করা হয়েছে, ইনফরমেশন ট্রান্সফার এখনও আসেনি। তারপরেও আমি কিভাবে ইনফরমেশন ট্রান্সফারটা কেমন আর ফ্লো চার্ট কেমন, আমি 2টা বিষয়েই আলোচনা করব। তারপরেও আমি কিভাবে ইনফরমেশন ট্রান্সফারটা কেমন আর ফ্লো চার্ট কেমন, আমি 2টা বিষয়েই আলোচনা করব। আর আমি যতটুকু জানি ফ্লো চার্টটা সম্ভবত তোমাদের কাছে নতুন, এটা এসএসসিতে ছিল না। ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রে একটি প্যাসেজ দেয়া থাকে এবং প্যাসেজের নিচে শূন্যস্থান বা গ্যাপ থাকে। ওই শূন্যস্থানের নিচে সঠিক ইনফরমেশনটা লিখতে হয়। আর ফ্লো চার্টের ক্ষেত্রে একটি প্যাসেজ দেয়া থাকে, সেই প্যাসেজটি ভালো করে পড়তে হয় এবং সেই প্যাসেজ সম্বন্ধে 5টা ইনফরমেশন তোমাদের লিখতে হয়। তবে সেগুলো লিখবার আবার যথাযথ প্রক্রিয়া রয়েছে, যথাযথ নিয়ম রয়েছে। এরকম থাকে প্রশ্নটা যে বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস শোয়িং দ্য ফ্লো চার্ট। আমি আবার বলছি, বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস, নাম্বার 1 ইজ ডান ফর ইউ। অর্থাৎ ফ্লো চার্টের একটি করা থাকে, বাকি 5টি তোমাদের নিজেদের লিখতে হবে। সেই ক্ষেত্রে প্রতিটি ইনফরমেশনের জন্য 2। এখানে তোমাদের মনে রাখতে হবে উপরে যে প্যাসেজটি থাকবে সেই প্যাসেজ থেকেই তোমাদের ফ্লো চার্টের ক্ষেত্রে ইনফরমেশন নিতে হবে, এর ব্যত্যয় ঘটানো যাবে না, এটা মনে রাখবে তোমরা। এরপরের যে আইটেমটি তোমাদের জন্য রয়েছে সেটি সামারি রাইটিং। আচ্ছা, সামারি রাইটিংয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেটি হচ্ছে তোমরা যেটি করো, টেক্সট থেকে সামারি রাইটিং আসে, তোমরা প্যাসেজের নানান জায়গা থেকে বেশ কয়েকটি লাইন তুলে দিয়ে তোমরা সামারি লিখে ফেলো। এটা করা মোটেও যাবে না। আবার অনেক স্টুডেন্টরা যেটা করো সেটা হচ্ছে প্রথম থেকে কিছু লাইন আর শেষ থেকে কিছু লাইন লিখে তোমরা সামারি রাইটিংয়ের আনসারটা করো। আবারও বলছি, এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, তোমরা মনে রাখবে সামারি রাইটিংয়ে জন্য বরাদ্দ রয়েছে 10 মার্কস, কিন্তু স্টুডেন্টরা এই আইটেমটিতে মোটেও ভালো নাম্বার পায় না। এই কম মার্কস পাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীরা টেক্সট থেকে হুবাহু বেশ কয়েকটা লাইন তুলে দেয়। তারা প্যাসেজটি বুঝবার চেষ্টা না করেই প্যাসেজ থেকে লাইন তুলে দেয়, দেখেই তারা এই আইটেমটিতে মার্কস কম পায়।
এখানে যে কাজটি তোমাদের করতে হবে, অর্থাৎ যেটি করলে তোমরা ভালো মার্কস পাবা, সেটি হচ্ছে গিয়ে প্যাসেজটা ভালো করে তোমাদের পড়তে হবে, বুঝতে হবে, পড়ে এবং বুঝে নিজের ভাষায় প্যাসেজের সারাংশটা বা সামারিটা তোমাদের নিজের ভাষায় লিখতে হবে। অর্থাৎ এখানে তোমাদের নিজেদের ভাষা ব্যবহার করতে হবে। হুবাহু প্যাসেজ থেকে লিখলে মোটেও হবে না। আর নিজের ভাষায় লিখতে গেলে যেটি তোমাদের দরকার হবে, তোমাদের গ্রামারের নলেজ লাগবে, সেন্টেন্স প্যাটার্ন সম্বন্ধে তোমাদের ধারণা থাকতে হবে, অর্থাৎ সেন্টেন্স প্যাটার্নের ধারণা লাগবে, টেন্সের নলেজ লাগবে। আর এই নলেজগুলি তোমরা যখন একত্রিত করতে পারবা, তখনই তোমরা ভালো সামারি লিখতে পারবে। আর লিখবার আগে তোমাকে আগে একটি পরিকল্পনা করতে হবে যে তুমি কোন বিষয়গুলি লিখবা, যেটা অনেক স্টুডেন্টরাই করে। লিখবার আগে কোনো প্ল্যান করে না, পরিকল্পনা নাই, মোটামুটি মনে যা আসে সেটাই তারা লিখে দেয়, উত্তরটা রেলিভেন্ট হয় না। শুধু শুদ্ধ বাক্য লিখলেই চলবে না, যা লিখবা সেগুলি প্রাসঙ্গিক হতে হবে। আরেকটা বিষয় তোমরা মনে রাখবে, পরীক্ষার খাতায় বা যে কোনো জায়গায় একটা জিনিস লিখবার পরে তা কিন্তু কাটাকাটি করলে সেই জিনিসটার শ্রী বা সৌন্দর্য আর থাকে না, সেটা আর ঠিক করা যায় না। অর্থাৎ এটা কম্পিউটার না যে তুমি আবার ঠিক করে লিখে দিলে। এখানে কাটাকাটি করলে সেটা পরীক্ষকের নজরে আসবেই। এই জন্য লিখবার আগে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, অর্থাৎ যে কাজটি তোমার করতে হবে সেটি হচ্ছে লিখবার আগেই একটা পরিকল্পনা করতে হবে বা একটা আউটলাইন ঠিক করতে হবে যে কোন বিষয়গুলি বা কী লিখব। এরকম পরিকল্পনা করলে তবে আর ভুল হবে না, কাটাছেঁড়া হবে না, আর লেখার মানও ভালো হবে। অর্থাৎ একটি আউটলাইন করেই তবে লিখবে। আর এরপরের যে আইটেম সেটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ। অর্থাৎ কিছু ক্লু দেয়া থাকবে, সেই ক্লুগুলো যথাযথ গ্যাপে বা শূন্যস্থানে পূরণ করতে হবে। আর এরপরের আইটেমটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লুজ। ঠিক এখানেও যে শূন্যস্থানগুলি থাকবে সেই শূন্যস্থানে যথাযথ শব্দগুলি বসাতে হবে, কিন্তু কোনো ক্লু দেয়া থাকবে না। এই আইটেম দুটি ভালোভাবে পারার জন্য বা উত্তর করার জন্য তোমাদের টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস এবং ভোকাবুলারি নলেজ থাকতে হবে। তবে একটি বিষয় এখানে বলে রাখা ভালো যে উইদাউট ক্লুজ আনসারের ক্ষেত্রে তোমাদের অনেক স্বাধীনতা রয়েছে। সেটা কেমন, যে একটি শব্দের অনেক সিনোনিম হয়, তোমরা এই ক্ষেত্রে সেই সকল সিনোনিম ব্যবহার করতে পারবে। এরপরের আইটেমটি হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। এই ক্ষেত্রে 10টি বাক্য থাকে এবং বাক্যগুলি এলোমেলোভাবে থাকে। যেটি তোমাদের করতে হবে যে তোমাদের বাক্যগুলির ধারাবাহিকতা বজায় রেখে সঠিকভাবে লিখতে হবে। তবে এটা আনসার করার আলাদা নিয়ম রয়েছে। যেটা করতে হয় সেটা হচ্ছে সিরিয়াল করে একটি বক্সের মধ্যে তোমাদের এই আইটেমটি আনসার করতে হয়। যেমন একটা তোমরা বক্স থেকে 10টি ঘর করলা, যেমন প্রথম 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করার পর প্রথম উত্তরটি হবে ধরো যে বি, অর্থাৎ বি যে বাক্যটি আছে সেটি সর্বপ্রথম হবে। সেই ক্ষেত্রে তোমাদের 1 নাম্বার বক্সের নিচে বি লিখতে হবে এবং এইভাবে তোমাদের সবগুলির আনসার করতে হবে। আমরা এবার আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে। প্রথমেই রয়েছে প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে একটা কথা তোমাদের বলে রাখি, সেটি হচ্ছে গিয়ে তোমাদের একটি টেন্ডেন্সি রয়েছে যে প্যারাগ্রাফ কমন না পড়া। সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ছাত্রছাত্রী প্যারাগ্রাফের উত্তরটি বা আনসার করতে পারছে না। তার কারণ হচ্ছে গিয়ে তোমরা বেশ কয়েকটা সিলেক্টেড প্যারাগ্রাফ মুখস্থ করো। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমরা এমন একটা দক্ষতা অর্জন করবা যে প্যারাগ্রাফ যদি কমন নাও পড়ে তোমরা যেন প্যারাগ্রাফ আনসার করতে পারো। সেই জন্য তোমাদের লিখবার দক্ষতা বা রাইটিং স্কিলটা আর দক্ষতা অনেক বাড়াতে হবে। এরপরে রয়েছে কমপ্লিটিং স্টোরি, যেটাতে 7 মার্কস আর প্যারাগ্রাফে হচ্ছে 10 মার্কস। কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রেও তোমরা মুখস্থ করো, আর তোমরা উত্তর মুখস্থ করো আর না মানে পরীক্ষায় যেটা কমন না পড়লে তোমরা আর সেটি সঠিকভাবে লিখতে পারো না। ঠিক একইভাবে এই প্যারাগ্রাফের ক্ষেত্রে যা বলেছি কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে সেটি প্রযোজ্য, যে তোমরা তোমাদের লেখার দক্ষতা বাড়াবে, নিজের ভাষায় লিখবার দক্ষতা তোমাদের বাড়াতে হবে। এরপরে রয়েছে ফর্মাল ইনফর্মাল লেটার অথবা ইনফর্মাল ইমেইল। তো আমরা দেখেছি যে পরীক্ষায় এখানে ইনফর্মাল ইমেলটাই বেশি আসে। তো ইমেল লিখবার একটা নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুসরণ করে ইমেল লিখলেই ভালো মার্কস পাওয়া যায়। পরের আইটেমটি হচ্ছে গিয়ে অ্যানালাইজিং গ্রাফ, চার্ট, ম্যাপ। এখানে রয়েছে 10 মার্কস। এখানেও ঠিক তাই, একই কথা বলবো যে তোমাদের নিজের ভাষায় লেখার দক্ষতা বাড়াতে হবে। আর শেষের যে আইটেমটি হচ্ছে সেটি হচ্ছে রাইটিং ডাউন দ্য থিম অফ আ স্টোরি অর এ পোয়েম। অর্থাৎ তোমাদের টেক্সট বই থেকে কোনো কবিতা বা কোনো প্যাসেজ অথবা টেক্সটের বাইরে থেকে কোনো প্যাসেজ বা কবিতা তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেটার থিম তোমাদের লিখতে হতে পারে। সেই ক্ষেত্রে মার্কস হচ্ছে 8। এই ক্ষেত্রে তোমাদের ইংরেজি যে থিমটি তোমাদের লিখতে বলা হবে সেই বিষয়টি যদি তোমরা অনুধাবন করতে পারো তাহলেই তোমরা এটির যথাযথ উত্তর করতে পারবে। রাইটিং সেকশনের ছাত্রছাত্রীদের কিছু কমন কোয়েশ্চেন রয়েছে, যে স্যার প্যারাগ্রাফ কত পৃষ্ঠা লিখব, স্টোরি কত পৃষ্ঠা লিখব, গ্রাফ চার্ট স্যার কতটুকু লিখব, অথবা থিম কতটুকু লিখব, আবার ওই একইভাবে সামারি কতটুকু লিখব। এই ধরনের কিছু কমন কোয়েশ্চেন ছাত্রছাত্রীদের রয়েছে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই বিষয়টি মনোযোগের সাথে করবে, যে সেটি হচ্ছে গিয়ে তোমরা যে আইটেম যাই লিখো না কেন তা যেন শুদ্ধ হয় এবং যৌক্তিক হয়, তবেই তোমরা ভালো মার্কস পাবে। আমরা এবার আলোচনা করব স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ। আমরা এখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। ইংরেজি ল্যাঙ্গুয়েজে 4টা স্কিল রয়েছে, সেটা হচ্ছে লিসনিং, স্পিকিং, রিডিং আর হচ্ছে রাইটিং। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই 4টে স্কিলেই দক্ষতা অর্জন করতে হবে। যদি তোমরা এই 4টে স্কিলেই দক্ষতা অর্জন করো, অর্থাৎ লিসনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং, তখনই আমরা মনে করব যে তোমরা ভালো ইংরেজি জানো। এখানে বলে রাখি যে লিসনিং স্কিল ডেভেলপ করতে গেলে আমাদের অনেক ইংরেজি শুনতে হবে, স্পিকিং স্কিল ডেভেলপ করতে গেলে আমাদের ইংরেজি বলতে হবে, রিডিং স্কিলে ডেভেলপ করতে গেলে আমাদের অনেক ইংরেজি রিডিং পড়তে হবে, আর রাইটিং স্কিলে যদি আমাদের ডেভেলপ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের ইংরেজি লিখতে হবে। আর এই জিনিসগুলি আমাদের যেমন তোমরা স্পিকিংটা তোমরা করতে পারো তোমাদের ফ্রেন্ডের সাথে, আর রিডিং স্কিল হচ্ছে গিয়ে তুমি একটা টেক্সট পড়ে বুঝতে পারছো কি না সেটাই। অর্থাৎ তুমি টেক্সট পড়ে গেলে কিন্তু টেক্সটের কিছুই বুঝলা না, বা যে কোনো পড়লা কিন্তু বুঝলা না, সেটা হবে না। অর্থাৎ রিডিং স্কিলে দক্ষতা থাকলে তুমি টেক্সট বুঝবে। আর রাইটিং হচ্ছে গিয়ে তোমরা যা কিছু লিখবা তোমাদের সেই লেখার মাধ্যমে আমরা বুঝতে পারবো তোমাদের রাইটিং স্কিলে তোমরা কতটা দক্ষ। এবারের স্লাইডটিতে তোমরা লক্ষ্য করো সাজেশনস অন ডেভেলপিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজে তোমরা ডেভেলপ করবা কিভাবে। বিশেষ করে আমি রাইটিং এবং রিডিংয়ের কথাই বলছি। এখানে রাইটিংয়ে ডেভেলপ করার জন্য বিশেষ করে ডেভেলপিং ভোকাবুলারি, নোয়িং দ্য ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্স, এলিমেন্টস অফ সেন্টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার, এই বিষয়গুলোতে তোমাদের যথেষ্ট গুরুত্ব আরোপ করতে হবে। এই বিষয়গুলোতে যদি তোমরা গুরুত্ব দাও, বিশেষ করে সেন্টেন্স স্ট্রাকচার, এলিমেন্টস অফ সেন্টেন্স, এরপরে নোয়িং দ্য ওয়ার্ড অর্ডার অফ সেন্টেন্স, পার্টস অফ স্পিচ এবং ভোকাবুলারি, এগুলোতে গুরুত্ব দিলে তোমরা রাইটিং স্কিলে
যথেষ্ট ডেভেলপ করতে পারবা। আর রিডিং তো বললামই, অনেক বেশি বেশি পড়ার চর্চা করতে হবে, রিডিং পড়ার চর্চা করতে হবে, এবং রাইটিংয়ে স্কিল ডেভেলপ করতে গেলে অনেক বেশি বেশি লিখতে হবে। এবার আজকে আমরা যে টেক্সটটা তোমাদের জন্য বোর্ড কর্তৃক অ্যাসাইন্ড, সেটি হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস 11 and 12। এই বইটি তোমাদের পড়তে হবে, এটি তোমাদের টেক্সট বা বোর্ড বই। আর আমি তোমাদের ইউনিট 7 ট্রাফিক এডুকেশনটা পড়াবো। তো এই অংশে আমরা আলোচনা করব ট্রাফিক এডুকেশনের, আসলে ট্রাফিক এডুকেশন কি আর এর গুরুত্বই বা কী। সেই ক্ষেত্রে আমরা জানব ট্রাফিক এডুকেশন সম্পর্কে এবং এর গুরুত্ব সম্পর্কে। আমরা মূল টেক্সট অর্থাৎ ইউনিট 7 লেসন 1 শুরু করার আগেই তো আমরা তাহলে জানব যে হোয়াট ইজ ট্রাফিক এডুকেশন আর ইম্পর্টেন্স অফ ট্রাফিক এডুকেশন সম্পর্কে। এই আলোচনাগুলো সরাসরি টেক্সট বইতে নাই, কিন্তু তোমাদের জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা স্ক্রিন থেকে পড়াটা দেখি। There is a great need and significance of traffic education. Traffic education means education on traffic rules. It covers all rules and regulations to be followed while driving on roads. It is indispensable for drivers and pedestrians. We should follow many rules and regulations in traffic, such as following the speed limit, following the rules of loading vehicles with passengers or goods, driving slowly and carefully in crowded places, using horns, avoid overtaking, avoid drunken driving, etc. for the drivers and moving on the right path, avoiding whimsical crossing, avoid journey in the overcrowded vehicles, using food over bridge, etc. for the pedestrians. Drivers and pedestrians having no traffic education may cause fatal accidents on the road. The traffic police also work to maintain the traffic rules on the roads. Receiving traffic education, we can lessen road accidents as well as traffic jam. The importance of traffic education cannot be exaggerated. It can ensure a safe and pleasant journey. Government has made traffic education compulsory for all drivers. In case of violation of traffic rules by the drivers, they must be given exemplary punishment. Proper trained up traffic police is a must to control traffic. আমরা এই আলোচনা থেকে যেটা বুঝলাম যে ট্রাফিক এডুকেশন বলতে আসলে ট্রাফিক রুলসকে বোঝানো হচ্ছে। বিশেষ করে এখানে এই ট্রাফিক এডুকেশনটা যারা গাড়ি চালাবে এবং যারা পথচারী আছে তাদের সকলের জন্যই এটা প্রযোজ্য বা মানতে হবে। এখানে বেশ কিছু ট্রাফিক রুলসের কথা বলা আছে, যেমন ড্রাইভার কত স্পিডে গাড়ি চালাবে, কী পরিমাণ প্যাসেঞ্জার বহন করবে, কোথায় গাড়ি স্লো করে চালাবে, কোথায় হর্ন ব্যবহার করবে। হ্যাঁ, আরও কিছু বিধি নিষেধ রয়েছে। একইভাবে যারা পথচারী আছে তারা কোন কোন বিষয়গুলি করবে না, যে আর কোনগুলি করবে। বিশেষ করে সঠিক পথে তারা হাঁটবে, তারপরে যেখানে ক্রস রোড আছে সেখানে সাবধানে চলবে, ওভার ক্রাউডেড যে সকল ভেহিকল আছে অর্থাৎ জনাকীর্ণ গাড়িতে উঠবে না,
ফুটওভার ব্রিজ ব্যবহার করবে, এই সমস্ত। আর এখানে বলা আছে যে ট্রাফিক এডুকেশন না থাকলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটতে পারে, পাশাপাশি যানজটের সৃষ্টি হবে। তাই ট্রাফিক এডুকেশনের গুরুত্ব আসলে বর্ণনা করে শেষ করা যায় না। আমাদের নিরাপদ ভ্রমণের জন্য ট্রাফিক এডুকেশন গাড়ি চালক এবং যারা যাত্রী আছে তাদের সকলের জন্যই প্রযোজ্য। অবশ্য সরকার ট্রাফিক এডুকেশন যারা গাড়ি চালাবে তাদের জন্য একদম কম্পালসারি করে দিয়েছে। হ্যাঁ, আর যারা এটি মানবে না, বিশেষ করে ট্রাফিক রুলস যারা মানবে না, তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তিরও ব্যবস্থা করা হয়েছে। তো আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে ট্রাফিক এডুকেশনের গুরুত্ব অসীম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ট্রাফিক এডুকেশন সম্পর্কে যে আলোচনা করলাম সেটি সরাসরি টেক্সট বইতে নাই, এটি টেক্সট বইয়ের বহির্ভূত। অর্থাৎ তোমাদের ট্রাফিক এডুকেশন সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই আজকের এই আলোচনাটি। আমরা টেক্সট বই শুরু করব আগামী ক্লাস থেকে। হ্যাঁ, আর আমি তোমাদের পড়াবো ইউনিট 7 ট্রাফিক এডুকেশন। আর আগামী ক্লাসে আমরা পড়ব লেসন 1 হাউ ইউর ব্রেইন নেগোশিয়েটস ট্রাফিক। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আগামী ক্লাস থেকে টেক্সট বই শুরু করব। এখানে একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে তোমাদের জন্য ইংলিশ ফর টুডে, যেটিকে আমরা টেক্সট বই বা বোর্ড বই বলতেছি, এই বইটি খুব ভালো করে পড়া জরুরি। কারণ এই বই থেকে বেশ কিছু কোয়েশ্চেন আইটেম হুবাহু চলে আসে, যেমন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স, ফ্লো চার্ট, সামারি রাইটিং। আবার অনেক ক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ অথবা উইদাউট ক্লুজ, এগুলোও টেক্সট বই বা বোর্ড বই থেকে অনেক সময় দেয়া হয়। এরপরে রিঅ্যারেঞ্জমেন্ট অনেক সময় টেক্সট বই থেকে আসে, গ্রাফ, ম্যাপ অথবা চার্ট, এগুলোও টেক্সট বই থেকে দেয়া হয়। আবার কোয়েশ্চেন আইটেম নাম্বার 12তে তোমাদের রয়েছে থিম রাইটিং। এই থিম রাইটিংয়ের অনেকটা অংশও তোমাদের টেক্সট বই থেকে দেয়া হয়। সো আমার এই আলোচনা থেকে তোমরা বুঝতে পারতেছো টেক্সট বই পড়ার গুরুত্ব কতটা।